সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর একটা অধ্যায়ের একটা টপিক সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স। ঠিক আছে, দেখো তড়িৎ বলরেখা কাকে বলে। সংজ্ঞাটা কি লেখা আছে, একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। মানে ব্যাপারটা কীরকম, দেখো মনে করো যে আমার মনে করো কোনো একটা এরকম তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র আছে মানে কি, এর মধ্যে কোনো না কোনো আধান একটা রয়েছে। ঠিক আছে, যার ফলেই কী হবে, এর আশেপাশে এই অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান এলে এই যে Q1 আধানটা তাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। ঠিক আছে, যার ফলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধান রাখি, ঠিক আছে, ধরো একটা +1 কুলম চার্জ আমি এখানে রেখে দিলাম, রাখলে কি হবে, সেটা দেখবে একটা পথ বরাবর হচ্ছে, সেটা হচ্ছে গমন করবে বা হচ্ছে চলবে। সেটাকেই আমরা বলছি কি, বলরেখা। ঠিক আছে, সেটাকেই আমরা কি বলছি, তড়িৎ বলরেখা বলছি। তাহলে সংজ্ঞাটা কি গেল, যে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি আমি কোনো মুক্ত ধনাত্মক আধান রাখি, তাহলে সেটা যে পথ বরাবর গমন করবে তাকে আমরা বলছি তড়িৎ বলরেখা। এবারে দেখো, এই তড়িৎ বলরেখার বেশ কিছু ধর্ম রয়েছে। কি কি ধর্ম রয়েছে? প্রথম কথা মনে রাখতে হবে যে যদি কোনো আমি পরিবাহী নিই, ধরো এরকম একটা পরিবাহী নিলাম, ঠিক আছে, যার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই পরিবাহীর ভেতরে কোনো প্রকার তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। ঠিক আছে, বোঝা গেল। সবসময় এই যে আহিত পরিবাহীর বাইরের যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে তড়িৎ বলরেখা অবস্থান করে। ঠিক আছে, সেকেন্ডলি দেখো, তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে নির্গত হবে আর ঋণাত্মক আধানে গিয়ে প্রবেশ করবে। তার মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি থাকে সবসময়, এটা দুটি আলাদা আলাদা যদি চার্জ ধরি আমি, তাহলে পজিটিভ চার্জ থেকে সবসময় কী হবে, বাইরের দিকে হচ্ছে তড়িৎ বলরেখাগুলো কী করবে, এইভাবে বেরোবে বাইরের দিকে। ঠিক আছে, আর নেগেটিভ চার্জে কী করবে, প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে পজিটিভ বা ধনাত্মক চার্জ থেকে ওগুলো বেরোবে আর নেগেটিভ চার্জে গিয়ে প্রবেশ করবে। ঠিক আছে, তারপরে যে ধর্মটা আছে দেখো, তড়িৎ বলরেখা কোনো বদ্ধ রেখা নয়, এগুলো সবই মুক্ত রেখা। ঠিক আছে, এর নেক্সট টপিক মানে নেক্সট স্লাইডে গিয়ে যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবে যে এগুলো কোনো বদ্ধ রেখা নয়, এগুলো সবই একটা একটা মুক্ত রেখা। ছবিটা আঁকলে বুঝতে পারবে। তড়িৎ বলরেখা সর্বদা টান করা স্থিতিস্থাপক সুতোর মতো অনুদৈর্ঘ্যভাবে সংকুচিত হওয়ার চেষ্টা করে। মানে সবসময় যেমন টান করা যেমন সুতো থাকে, লুজ পেলেই কী হবে, ওটা ছোটো হয়ে যাবে, সেরকমভাবে বলরেখাগুলো অনুদৈর্ঘ্যভাবে বা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। তার মানে দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে কী করবে না, ক্রস করবে না বা ছেদ করবে না। ঠিক আছে, তড়িৎ বলরেখাগুলি সর্বদা আহিত পরিবাহীর পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। মানে এই যে যে ঢুকছে বলরেখাগুলো সবসময় 90 ডিগ্রি কোণে কী করবে, প্রবেশ করবে। ঠিক আছে, তারপরে দেখো, প্রত্যেক তড়িৎ বলরেখা দু প্রান্তে সমপরিমাণ এবং বিপরীত আধানের অস্তিত্ব কল্পনা করা হয়। মনে করো একটা তড়িৎ বলরেখা যদি থাকে, তার মানে এর দুই প্রান্তে দুটো সমজাতীয় আধার, মনে করো কিউ কিউ আছে, কিন্তু সেটা বিপরীত ধর্মী, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে, সেটা কল্পনা করা হয়। আর শূন্য মাধ্যমে যদি 1 ইউ আধান থেকে 4 পাই হচ্ছে তড়িৎ বলরেখা, আর 1 কুলম আধান থেকে 1/ε0 বলরেখা কী হয়, নির্গত হয়। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা চলে আসি, দেখো নেক্সট স্লাইডে আমরা কি দেখছি, যে তড়িৎ বলরেখার মানচিত্র কি বলছে, যে একটা বিন্দু আধানের ক্ষেত্রে মানে মনে করো এখানটা একটা আধান রয়েছে, কত না হচ্ছে +Q, কত রয়েছে, +Q পরিমাণ চার্জ এখানে রয়েছে, আর একটা চার্জ রয়েছে কত না হচ্ছে -Q পরিমাণ চার্জ রয়েছে, দুটো আলাদা আলাদা। ঠিক আছে, +Q একটা, -Q একটা। এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ধনাত্মক আধানগুলো থেকে সবসময় বলরেখা কী হবে, লম্বালম্বিভাবে বাইরের দিকে কী হবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা এর আগের তার তড়িৎ বলরেখা ধর্ম বলার সময় বলছিলাম। ঠিক আছে, ধনাত্মক আধান থেকে বলরেখা সবসময় বাইরের দিকে নির্গত হবে, আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো সবসময় কী করবে, ভেতরের দিকে কিন্তু বলরেখাগুলো কী করবে, প্রবেশ করবে। ঠিক আছে, 90 ডিগ্রি সবসময় তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভেতরে কী করবে, প্রবেশ করবে। এবারে বলছে দেখো, দুটি সমান ও বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে, মানে দুটো আধান আছে পাশাপাশি অবস্থান করছে, মনে করো এখানে +Q চার্জ আছে, ঠিক আছে, আর এখানে -Q চার্জ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, বলরেখাগুলো পজিটিভ থেকে মানে বেরোবে আর নেগেটিভে কী করবে, এইভাবে প্রবেশ করবে। ঠিক আছে, চিত্রটা কিছুটা এরকম হবে, কিন্তু দুটো বলরেখা পরস্পরকে কখনো কী করবে না, পরস্পরকে কখনো হচ্ছে ছেদ করবে না। ঠিক আছে,
মানে চিত্রটা তোমার কিছুটা কী হয়ে যাবে, এরকম ধরনের চিত্র একটা হয়ে যাবে, যেখানে বলরেখাগুলো পরস্পরকে কখনোই কী করবে না, বলরেখাগুলো পরস্পরকে কখনোই কী করবে না, ছেদ করবে না। ঠিক আছে, নেগেটিভে এসে কী করবে, বলরেখাগুলো প্রবেশ করবে এইভাবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, যে বলরেখাগুলো পরস্পরকে কখনো কী করবে না, ছেদ করবে না, আর পজিটিভ থেকে সবসময় বলরেখাগুলো বেরোবে, যার ফলে তোমার চিত্রটা কিছুটা এরকম ধরনের চিত্র কিন্তু তুমি পাবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, যে দুটি সমান ও সমধর্মী আধানের ক্ষেত্রে, দুটো সমান আছে আর সমধর্মী আধান আছে, মানে মনে করো এখানে প্লাস কিউ আছে, পাশেই আবার একটা চার্জ কি আছে, প্লাস কিউ আছে, বা মাইনাস কিউ মনে করতে পারো। সেক্ষেত্রে কেমনভাবে হবে, প্লাস থেকে আধানগুলো সবসময় বেরোয়, তার মানে কী হবে, প্লাস কিউ থেকে চার্জগুলো সবসময় কী হবে, বলরেখাগুলো কী হবে, সবসময় বাইরের দিকে এইভাবে কী হবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি এখানেও প্লাস কিউ থেকে কী হবে, চার্জগুলো বাইরের দিকে কী হবে, এইভাবে হচ্ছে বাইরের দিকে নির্গত হবে। ঠিক আছে, যার ফলে যেহেতু পজিটিভ চার্জ, সেহেতু এরা কি করবে, পরস্পর থেকে দূরে সরার চেষ্টা করবে। এইখানে একটা অঞ্চল পাবে যেটাকে আমরা নিরপেক্ষ অঞ্চল বলি। ঠিক আছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কী বলা হচ্ছে, নিরপেক্ষ অঞ্চল। ঠিক আছে, নেক্সট যেটা বলছে দেখো, যে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, মনে করো দুটো তুমি হচ্ছে পাত নিলে। ঠিক আছে, দুটো পাত নিলে, একটাই তুমি পজিটিভ আধান দিলে, ঠিক আছে, আর একটাই তুমি নেগেটিভ আধান দিলে, তুমি কি দেখতে পাবে, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে সরাসরি কি করবে, সমানভাবে সুষম একটা বলরেখা পাবে। ঠিক আছে, তবে যদি ওই ধার বরাবর এসে সেই বলরেখাগুলোর মান কিন্তু আর সুষম থাকবে না। ঠিক আছে, এরকমভাবে বলরেখাগুলো কী হবে, বেঁকে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য হয়ে গেল। ঠিক আছে, নেক্সট পেজ যদি আমরা চলে আসি, দেখো কি বলছে, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বলরেখার ঘনত্ব। ঠিক আছে, কি বলছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ বলরেখার ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তার মানে দেখো আমি লিখতে পারি কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সবসময় কী হবে, তড়িৎ বলরেখার ঘনত্বের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, সেখানে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, বেশি হবে, আর যেখানে বলরেখার ঘনত্ব কম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্ভাবনাও কম হবে, মানে মানও কম হবে। কেমনভাবে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, ধরো এরকম একটা ছবি দিয়ে দিল। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা একটা বলরেখা, তড়িৎ বলরেখা। ঠিক আছে, মনে করো এইভাবে একটা ছবি দিয়ে দিল তড়িৎ বলরেখা। ঠিক আছে, তড়িৎ বলরেখার এইভাবে একটা ছবি দিয়ে দিল। ঠিক আছে, এবারে বলছে যে এক্ষেত্রে এখানে একটা অঞ্চল রয়েছে। ঠিক আছে, সমমানের এখানেও একটা অঞ্চল রয়েছে সমমানের। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাবে, এটা যদি আমি এ অঞ্চল মনে করি, এটাকে বি অঞ্চল মনে করি, দেখো এ অঞ্চলের ভেতর দিয়ে দুটো তড়িৎ বলরেখা গেছে, কিন্তু বি অঞ্চলের ভেতর দিয়ে একটা তড়িৎ বলরেখা গেছে। তার মানে আমি লিখতে পারবো এতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, অর্থাৎ ইটা হবে, মানে যদি আমি এতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ই এ মনে করি, আর বিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই বি মনে করি, তাহলে ই এর মানটা ই বির চাইতে কী হবে, বেশি হবে, কারণ এখানে বলরেখার ঘনত্ব বেশি, তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি, এখানে বলরেখার ঘনত্ব কম, তাই তড়িৎ বলরেখা মানে প্রাবল্যের মানও কী হবে, কম হবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কম হবে। নেক্সট দেখো আমরা যেটা চলে আসবো, সেটা হচ্ছে বলরেখার ধারণা থেকে কুলম্বের উপপাদ্য প্রতিষ্ঠা। ঠিক আছে, মনে করো একটা আহিত পরিবাহী রয়েছে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা আহিত পরিবাহী রয়েছে এরমভাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, সেটা হচ্ছে যে মাধ্যমে রয়েছে তার তড়িৎ ভেদ্যতার মানটা কত, মনে করলাম তার যে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা সেটা হচ্ছে কত না, হচ্ছে এপসিলন। ঠিক আছে, এবারে বলা হচ্ছে পরিবাহীটা যে রয়েছে তার আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব কত মনে করলাম, তলমাত্রিক ঘনত্ব মনে করলাম সিগমা। ঠিক আছে, এবারে দেখো পরিবাহীটির খুব কাছাকাছি অবস্থিত একটা বিন্দু এইখানে মনে করলাম আমি হচ্ছে পি বিন্দু রয়েছে। ঠিক আছে, পি বিন্দু, এবার এই পি বিন্দুতে আমি কি করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। তার জন্য আমায় কি করতে হবে, এখানে একটা কি বদ্ধ আমাকে অঞ্চল কল্পনা করতে হবে, সেটা মনে করলাম এরকম একটা চোঙ। ঠিক আছে, যার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে ডেল্টা এস। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ডেল্টা এস। তাহলে দেখো যে মোট আধানটা, এই যে চোঙের মধ্যে যে আধানটা থাকবে, সেই টোটাল যে আধানটা বা মোট যে আধানটা হবে, মোট আধান সমান কত হবে, মোট আধান সমান হবে কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু ডেল্টা এস। ঠিক আছে, সিগমাটাকে তলমাত্রিক ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে সিগমা আধান রয়েছে, তাহলে ডেল্টা এসে কত থাকবে, সিগমা ইন্টু ডেল্টা এস। ঠিক আছে, এবারে যদি
মনে করি যে এর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, তাহলে বলরেখা সমান কি পাবো? বলরেখা সমান হচ্ছে মোট চার্জ বাই হচ্ছে এপসিলন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা ওই তড়িৎ বলরেখাতে আছে। কে বলেছিল এই কথাটা? যে হচ্ছে কোনো আধান যদি হচ্ছে কিউ থাকে, ঠিক আছে, আর এপসিলন তড়িৎ ভেদ্যতাযুক্ত মাধ্যমে যদি থাকে, তাহলে সবসময় তার একক ক্ষেত্রফল দিয়ে কিউ বাই এপসিলন নট বলরেখা বেরোবে। এটা বলেছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কে বলেছিল? বিজ্ঞানী ম্যাক্সওয়েল কিন্তু এই ধারণাটা দিয়েছিল। ঠিক আছে, তো সেই ধারণা অনুযায়ী এটা আমি লিখে ফেললাম যে এই পরিমাণ হচ্ছে কি বেরোবে, বলরেখা হচ্ছে এখান থেকে বেরোবে। ঠিক আছে, তাহলে বলরেখার সংখ্যা কিউ বাই এপসিলন নট সমান, দেখো কিউর মান কত বেরিয়েছে? কিউর মান বেরিয়েছে সিগমা ডিএস, তাহলে সিগমা ডেল এস ডিভাইডেড বাই, দেখো এপসিলনটাকে আমি এভাবে, দেখো আমরা পড়েছিলাম যে এপসিলন আর অথবা এটাকে কে লিখতাম সমান কি পড়েছিলাম? এপসিলন বাই হচ্ছে এপসিলন নট, যেখানে এই এপসিলন আর বা কেটাকে আমরা কি বলতাম? মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কি বলা হতো? মাধ্যমের হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হতো। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা আমরা বলতাম। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দেখো এপসিলন সমান কি পাবো? এপসিলন আর এপসিলন নট, তাহলে সেটাই লিখে দেবো এপসিলন আর এপসিলন নট। অথবা এটাকে কি লিখতে পারি যে সিগমা ডিএস সমান সিগমা ডিএ ডেল এস ডিভাইডেড বাই কে এপসিলন নট লিখতে পারি আমরা। ঠিক আছে, তার মানে দেখো এখানে যদি আমরা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, তাহলে সেটা ইপি সমান কত দাঁড়াবে? না হচ্ছে সূত্রটা যেটা হয় মোট বলরেখার সংখ্যা। ঠিক আছে, মোট বলরেখার সংখ্যা ডিভাইডেড বাই, আমি কি করে দেবো? ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে মোট বলরেখার সংখ্যা কত বেরোলো তোমার? হচ্ছে সিগমা আর হচ্ছে ডেল এস বাই কে এপসিলন নট। ঠিক আছে, তাহলে সিগমা ডেল এস বাই হচ্ছে কে এপসিলন নট, এটাকে আবার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, মানে ডেল এস দিয়ে ভাগ করব, ডেল এস কেটে যাবে, তার মানে তুমি সিগমা বাই কে এপসিলন নট পেয়ে যাবে। তার মানে আলটিমেটলি তুমি কি পেলে? যে ইপি সমান সিগমা বাই কে এপসিলন নট, অথবা তুমি কি লিখতে পারো? সিগমা বাই এপসিলন আর এপসিলন নট। ঠিক আছে, এটাই তোমার হয়ে যাবে কি হচ্ছে কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, কুলম্বের উপপাদ্য জিনিসটা কি সেটা আমরা এর পরের স্লাইডে আরও ভালোভাবে জানবো। ঠিক আছে, নেক্সট দেখো যে স্লাইডটা, সেটা কি বলছে? বলরেখার ধারণা থেকে কুলম্বের উপপাদ্যের প্রতিষ্ঠা। ঠিক আছে, বলরেখার ধারণা থেকে কুলম্বের উপপাদ্যের প্রতিষ্ঠা। ঠিক আছে, আচ্ছা এর আগের স্লাইডে আমরা কি করলাম? বলরেখা, আচ্ছা ওটাই আমরা করে ফেলেছি। ঠিক আছে, আর এখানে অলরেডি আমরা ওই যেটা ম্যাক্সওয়েলের যে থিওরিটা ছিল, ম্যাক্সওয়েলের থিওরিটা সেটা আমরা লিখে ফেলেছি। ঠিক আছে, ডবল স্লাইড হয়ে গেছে এটা আর কি। নেক্সট দেখো কি বলছে? যে আহিত পরিবাহীর পৃষ্ঠের নিকট তড়িৎ প্রাবল্য। মনে করলাম আমার কাছে আর ব্যাসার্ধের একটা কি আছে? গোলক আছে। ঠিক আছে, তাহলে তার ব্যাসার্ধের মান কত? ব্যাসার্ধের মানটা আমি ধরে নিলাম কত আমার রয়েছে আর। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবারে ওর পাশেই একটা বিন্দু রয়েছে, এই যে হচ্ছে বিন্দুটা, মনে করো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পি বিন্দুতে যে প্রাবল্যটা হবে, সেই প্রাবল্যের মান কত হয়? না পি বিন্দুতে প্রাবল্যটা যদি আমি ইপি মনে করি, ইপি সমান কত বেরোবে? না হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন আর এর স্কোয়ার। কারণ দূরত্ব কত? কাছেই অবস্থিত, নিয়ারলি ইজিক্যাল টু আর, আর ধরে নিয়েছি। আর এপসিলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে গোলকটা রয়েছে তার হচ্ছে তড়িৎ ভেদ্যতার মান কত? না হচ্ছে এপসিলন। ঠিক আছে, এবারে দেখো গোলকের যে আধান আছে তার যদি তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব সমান আমি কত ধরে নিলাম? সিগমা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো সিগমা সমান কি পাবে? মোট আধান কিউ ডিভাইডেড বাই পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর এর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যদি কণাকণি গুণ করি, কিউ সমান কত পাবো? সিগমা ইন্টু 4 পাই কত আর এর স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা যেটা ই পেয়েছিলাম সেখানে কিউ এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তার মানে ই সমান আমি কত পাবো? কিউর জায়গায় যেটা বসিয়ে দিই সিগমা 4 পাই আর এর স্কোয়ার বাই নিচে কত আছে? 4 পাই এপসিলন নট আর এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 পাই কাটলো, আর স্কোয়ার কেটে গেল, কী পেলাম? সিগমা বাই এপসিলন। আবার দেখো আমরা পড়ে এসেছি এপসিলন আর অথবা হচ্ছে কে ইজিক্যাল টু কত পড়ে এসেছি? এপসিলন বাই এপসিলন নট, যেখানে এই এপসিলন আর বা কেটাকে আমরা কি বলতাম? মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, মাধ্যমের কি বলা হতো? আপেক্ষিক তড়িৎ
তড়িৎ ভেদ্যতা বলা হতো, ঠিক আছে, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে দেখো এখান থেকে যদি আমি এপসিলংয়ের মান বের করি, এপসিলং সমান কী বেরোবে, কে এপসিলং নট বেরোতে পারে বা এপসিলং আর আছে এপসিলং নট বেরোবে, ঠিক আছে। তাহলে এখানে যদি সিগমার জায়গায় ওটা বসিয়ে দিই, কী পাবো, সিগমা বাই এপসিলং আর এপসিলং নট অথবা সিগমা বাই কে এপসিলং নট পাবো, ঠিক আছে। এবারে দেখো এই যে ভ্যালুটা পেলাম, ঠিক আছে, যদি আমি ধরে নিই যে হচ্ছে শূন্য মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, বা পি বিন্দুটা পরিবাহীর পৃষ্ঠ যেখানে আছে সেখানেই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ইয়ের ভ্যালুটা কী বেরোবে, ইয়ের ভ্যালুটা বেরোবে 4πr² সিগমা ডিভাইডেড বাই 4π এপসিলং নট আর এর স্কোয়ার। সব কেটে গিয়ে দেখো 4π কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, তাহলে সিগমা বাই কত পাবে, এপসিলং নট। এটাই হচ্ছে তোমার কুলম্বের উপপাদ্য, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে কুলম্বস, ঠিক আছে, কুলম্বের উপপাদ্য, তাই তো, কুলম্বস থিওরেম, ঠিক আছে, কুলম্বস হচ্ছে থিওরেম এটাই, ঠিক আছে। এবার তোমার যদি কুলম্বের উপপাদ্য লিখতে বলে সেটা তুমি কি লিখবে, পরের পেজে আমি বলে দিচ্ছি। কুলম্বের উপপাদ্য যেটা লিখবে সেটা তুমি কি লিখবে, যে এসআই পদ্ধতিতে কি লিখবে, যে এসআই পদ্ধতিতে কোনো তড়িদাহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্বের 1/k এপসিলং নট গুণ হয়, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তাহলে এটাই হচ্ছে তোমার কি হয়ে যাবে, কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেম, কিন্তু এটাই হয়ে যাবে, ঠিক আছে, কুলম্বস থিওরেম, ঠিক আছে। তাহলে এখানেই কিন্তু তোমার তড়িৎ যে প্রাবল্য তোমার তড়িৎ বলরেখা সেটা কিন্তু শেষ, ঠিক আছে। নেক্সট যে ভিডিওটা আমাদের হবে, নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রিক ডাইপোল বলতে কি, ইলেকট্রিক ডাইপোল বলতে বাংলায় যেটাকে বলা হয় যে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে আমরা পরেরটা আলোচনা করব, ঠিক আছে। ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ বাংলায় আমরা যেটাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পুরো একটা টপিক, পুরোটা আমরা পরের ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।